সালাম আলাইকুম। আজকের আলোচনা আমরা যে বিষয়টায় নজর দেব সেটা আল জেজিরায় প্রকাশিত একটা মতামতের উপর ভিত্তি করে। হ্যাঁ, সেখানে দেখানো হয়েছে কিভাবে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া এই দুটো জিনিস ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের পুরো ন্যারেটিভ বা আখ্যানকেই এখন বদলে দিচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। মূল কথাটা হলো ইসরায়েল আগে যেভাবে তথ্যকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত করতে পারত, গাজা থেকে এখন যে হাজার হাজার ফিল্টারবিহীন ছবি, ভিডিও আসছে, সেটার কারণে সেটা সম্ভব হচ্ছে না। ঠিক এই যে পরিবর্তনটা, আমরা আজ এর গভীরতা আর প্রভাব নিয়ে কথা বলবো। এটা শুধু তথ্যের অবাধ প্রবাহ না, বুঝলেন? এটা আসলে ক্ষমতার ভারসাম্যেও একটা মৌলিক পরিবর্তন। রাষ্ট্র বা ধরেন প্রতিষ্ঠিত মিডিয়ার যে নিয়ন্ত্রিত বয়ান, সেটা এখন সাধারণ মানুষের হাতে থাকা ক্যামেরার সামনে চ্যালেঞ্জের মুখে পড়ছে। আর গাজার মতো একটা জায়গায় তাৎপর্য তো অনেক বেশি, কারণ প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা শেয়ার বিশ্বজুড়ে মানুষের মতামত তৈরি করছে, প্রায় সাথে সাথেই। মনে হচ্ছে যেন তথ্যের ওপর যে নিয়ন্ত্রণ ছিল সেই দেওয়ালটা ভেঙে পড়ছে। একদম, নিয়ন্ত্রিত তথ্যের দুর্গ যেন ভেঙে পড়ছে। আল জেজিরার এই লেখাটাতে ছবির ক্ষমতার ব্যাপারটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। ওই যে গাজার বিধ্বস্ত হাসপাতাল, বা ধরুন খাবারের জন্য ছোট ছোট বাচ্চাদের কান্না, গণকবর, ধ্বংসস্তূপের নিচে প্রিয়জনকে খোঁজার যে দৃশ্যগুলো, এগুলো তো শুধু ছবি না। না না, এগুলো এক একটা প্রমাণ, শক্তিশালী প্রমাণ। হ্যাঁ, এগুলো যে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ধরুন সাজানো প্রেস কনফারেন্সের চেয়ে অনেক বেশি সরাসরি, মনে দাগ কাটে। ঠিক। লেখাটা বলছে ইসরায়েল এবারই প্রথম এই যে দৃশ্যমান প্রমাণগুলো, এগুলোকে আড়াল করতে বা নিজেদের মতো করে ব্যাখ্যা দিতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছে। আর এই যে এত কিছু দেখা যাচ্ছে, এর পেছনের আসল শক্তিটা তো প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন। এগুলো পুরনো যে মিডিয়া হাউসগুলো, তাদের যে সম্পাদকীয় নিয়ন্ত্রণ, সেটাকে একদম পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তাই তো। এখন দেখুন, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স, এই প্ল্যাটফর্মগুলোতে কোনটা সত্যি বা কতটা গভীর, তার চেয়েও কোনটা কত দ্রুত ছড়াচ্ছে, ভাইরাল হচ্ছে, সেটাই যেন আসল কথা। ভাইরালিটি মুখ্য। এর ফলে কি হচ্ছে? হয়তো পুরনো প্রজন্ম কিছু নিউজ দেখছে, কিছু বিশ্লেষণ পড়ছে, কিন্তু যারা তরুণ, তারা সরাসরি গাজার ধ্বংসলীলা, মানুষের কষ্ট লাইভ দেখছে। এই যে কাঁচা আবেগঘন কন্টেন্ট, এটা বিশ্বজুড়ে একটা আলোড়ন তৈরি করছে, যা ইসরায়েলের অনেক দিনের পুরনো ভাবমূর্তিকে বেশ ধাক্কা দিচ্ছে। এবং এই ব্যাপারটা তো শুধু সাধারণ মানুষের মধ্যে না, তাই না? যারা হয়তো আগে ইসরায়েলের দিকে কিছুটা ঝুঁকেছিলেন, তাদের মতামতেও বদল আসছে। অবশ্যই আসছে। যেমন ধরুন হারেটস পত্রিকার গিডিয়ান লেভি, তিনি তার সাম্প্রতিক লেখায় প্রশ্ন তুলেছেন যে গাজার এই ছবিগুলো মানুষের সাক্ষ্য দেখার পর এটাকে গণহত্যা বলতে আর দ্বিধা করার জায়গা আছে কিনা। এটা কিন্তু বেশ বড় কথা। খুবই। আবার দেখুন, নিউ ইয়র্ক টাইমসের টমাস ফ্রিডম্যান, তিনি তো বরাবরই মার্কিন ইসরায়েল সম্পর্কের সমর্থক। তিনিও এখন প্রেসিডেন্ট বাইডেনকে খোলাখুলি বলছেন যে ইসরায়েলের বর্তমান সরকার ঠিক মিত্রের মতো আচরণ করছে না, তাদের কাজকর্মে মার্কিন স্বার্থই বরং বিপদে পড়ছে। এই পরিবর্তনগুলো তো আসলেই চোখে পড়ার মতো। একদম। যদি আমরা এটাকে আরেকটু বড় করে দেখি, তাহলে এর দুটো প্রধান দিক দেখা যায়। প্রথমত, ইসরায়েলি সমাজের ভেতরে নিজেদের কাজকর্ম, যা হয়তো আগে এতটা বাইরে আসতো না, তা এখন পুরো বিশ্বের সামনে এভাবে উন্মোচিত হওয়ায় একটা গভীর নৈতিক সংকট তৈরি হচ্ছে, একটা অস্বস্তি কাজ করছে। নিজেদের শুধু ভিকটিম হিসেবে দেখার যে আখ্যান, সেটা এখন চ্যালেঞ্জের মুখে। নিজেদের আয়নায় দেখার মতো অবস্থা। হ্যাঁ, আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার মতো পুরনো বন্ধুদেশগুলো এখন তাদের নিজেদের নাগরিকদের কাছ থেকে চাপের মুখে পড়ছে। কারণ মানুষ এখন সরকারি কথার চেয়ে হ্যাঁ, সরকারি বিবৃতির চেয়ে টিকটক বা ইনস্টাগ্রামের লাইভ স্ট্রিম বা মানুষের চোখে দেখা বর্ণনার ওপর বেশি ভরসা করছে। এর ফলে নিশ্চয়ই অস্ত্র সরবরাহ, বাণিজ্য চুক্তি বা ধরুন কূটনৈতিক সমর্থন, এগুলো নিয়েও প্রশ্ন উঠছে। অবশ্যই উঠছে, সব কিছু নিয়েই প্রশ্ন উঠছে। শুধু জনমত বা কূটনীতি নয়, বিষয়টা তো এখন আইনি দিকেও গোড়াচ্ছে, তাই না? সূত্রটা বলছে ইসরায়েলি সেনাবাহিনী নাকি সৈনিকদের বলছে সেলফি বা ভিডিও না তুলতে, ফিলিস্তিনিদের বাড়ি ভাঙার সময়। হ্যাঁ, এরকম নির্দেশনার কথা শোনা যাচ্ছে।
কারণ মানবাধিকার সংস্থাগুলো এই কন্টেন্টগুলোকেই মানে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করছে। এমনকি বিদেশে থাকা ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধেও নাকি মামলা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন দেশে মামলা দায়েরের ঘটনা ঘটছে। তার মানে দখলদারিত্ব বা যুদ্ধের যে ভয়াবহতা সেটা এখন শুধু দৃশ্যমানই নয়, এটা যন্ত্রমান বিচারযোগ্য হয়ে উঠছে। ইতিহাসেও তো আমরা দেখেছি এমন ছবির শক্তি, যেমন ভিয়েতনামের যুদ্ধের সময়ের যে ন্যাপাম গার্লের ছবিটা। হ্যাঁ, কিম ফুকের সেই বিখ্যাত ছবিটা, একটা ছবি তো সারা বিশ্বে আলোড়ন তুলেছিল, যুদ্ধের বিরুদ্ধে জনমতকে কি প্রবলভাবে নাড়া দিয়েছিল। যুদ্ধবন্ধের প্রক্রিয়াতেও তো সাহায্য করেছিল। অবশ্যই। আর গাজার ক্ষেত্রে আমরা একটা ছবি না, আমরা হাজার হাজার শক্তিশালী মর্মান্তিক ছবি আর ভিডিওর একটা মানে অবিরাম স্রোত দেখছি। প্রতিটা স্মার্টফোন যেন এক একটা সাক্ষী হয়ে উঠছে। এই সম্মিলিত ভিজুয়াল সাক্ষ্যের প্রভাব হয়তো এই একটা ছবির চেয়েও অনেক বেশি গভীর, অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? আল জাজিরার ওই লেখাটার সূত্র ধরে যদি বলি, স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার এই যুগে ইসরায়েল একটা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়েছে। গাজা থেকে আসা ওই ফিল্টারবিহীন অপ্রতিরোধ্য ভিজুয়াল প্রমাণ, হ্যাঁ, ওই প্রমাণের যে স্রোত, তার বিরুদ্ধে পুরনো দিনের মতো ন্যারেটিভ কন্ট্রোল বা তথ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারা আসলে হারিয়ে ফেলছে। এই নতুন বাস্তবতাটা আসলে সংঘাতের ছবিটাকে পুরো বিশ্বের সামনে একদম অন্যভাবে তুলে ধরছে। শেষ কথা হিসেবে হয়তো এটাই ভাবা যায় যে এই ডিজিটাল যুগে ভিজুয়াল ডকুমেন্টেশনের ক্ষমতাটা এতটাই অপ্রতিরোধ্য যে ঘটে যাওয়া নৃশংসতা বা অন্যায়কে পুরোপুরি মুছে ফেলা বা অস্বীকার করাটা মানে প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এই ছবিগুলো, এই ভিডিওগুলো একটা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করছে। এটা শুধু ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রেই নয়, বরং বিশ্বজুড়ে যে কোনো প্রতিষ্ঠিত ক্ষমতা বা আখ্যানের জন্যই একটা চলমান চ্যালেঞ্জ। সত্যকে হয়তো আর আগের মতো সহজে চাপা দেওয়া যাবে না, কারণ এখন সবার হাতেই ক্যামেরা। আজকের এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। খোদা হাফেজ।